ভিউয়ার্স, আপনারা জানেন ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। এবার রাইসি দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইউরোপের আরেক দেশ। এরপর জানাবো একটি সুখবর, আলহামদুলিল্লাহ, গাজায় ফাঁদে ফেলে ইসরায়েলি সৈন্যদের বন্দী করার দাবি হামাসের। এরপর থাকবে গুরুত্বপূর্ণ সংবাদ, আফ্রিকায় পায়ের নিচে মাটি সরছে যুক্তরাষ্ট্রের। আরও থাকবে সুখবর, ইসরায়েলি হামলায় আরও ৩ জিম্মি নিহত জানালো হামাস। এবং সর্বশেষ জানিয়ে দিব, লোকে পাগল বলে বলুক, আমার বিশ্বাস পরমাত্মাই আমাকে পাঠিয়েছেন, বললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, এই পাগল সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের এই ভিডিও দেখছেন এবং শুনছেন। সেই সাথে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দ্রুতই সাবস্ক্রাইব করে নিন এবং নিত্য নতুন আন্তর্জাতিক আপডেট সংবাদ জানতে আমাদের সাথেই থাকুন। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। রাইসি দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইউরোপের আরেক দেশ। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত রবিবার দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের জলফা এলাকার কাছে তাকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করছে ইউরোপের দেশ বেলারুশ। শনিবার আরটির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞার কারণে তাদের কাছ থেকে কেনা হেলিকপ্টারটি মেরামত করতে পারেনি ইরান। এটি রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের ভূমিকা রেখেছে। শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রেসিডেন্ট নয়, একজন ব্যক্তি হিসেবে আমি বলবো এটি ঘটেছে যুক্তরাষ্ট্রের জঘন্য ও ঘৃণ্য অবস্থানের কারণে। তিনি বলেন, আমি প্রথমত মার্কিন নিষেধাজ্ঞার কথা বলতে চাচ্ছি। জাহাজ, বিমান বা হেলিকপ্টারের বিরুদ্ধে তাদের নিষেধাজ্ঞা আরোপের কোনো অধিকার নেই। রাইসির হেলিকপ্টার তারা তাদের কোম্পানিতে মেরামত করতে দেয়নি, এটা তাদেরই দোষ। এর আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ হেলিকপ্টার দুর্ঘটনায় যুক্তরাষ্ট্রের দিকে আঙ্গুল তুলেছেন। ইরানের ওপর মার্কিনীদের দীর্ঘদিন ধরে থাকা নিষেধাজ্ঞায় বিমান খাতে নাজুক পরিস্থিতির কারণে এমন ঘটেছে বলেও দাবি করেছেন তিনি। আল জাজিরা জানায়, আজ এই দুর্ঘটনাক্রমে রাষ্ট্রীয় বর্ণনায় হার্ড ল্যান্ডিং বলা হয়, কিন্তু এতে হেলিকপ্টারটির অবস্থা কি হয়েছে তা তখন বলা হয়নি। এই পরিভাষায় কি বোঝানো হয়েছে তাও স্পষ্ট করা হয়নি। যখন ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা নিউজ, তখনই দ্য টাইমস অফ ইসরায়েল জানিয়েছিল হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু পরে যোগাযোগ স্থাপন নিয়ে ধোঁয়াশা ছিল। এরপর ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজের খবরে বলা হয়, দুর্ঘটনা কবলে পড়ার খবর জানা গেছে সেখান থেকে আসা একটি জরুরি ফোন কলে হেলিকপ্টারের প্রেসিডেন্ট সঙ্গে থাকা কর্মকর্তারাই ওই ফোন কল করেছিলেন। এই বর্ণনা দিয়ে প্রেসিডেন্ট ও তার সঙ্গে থাকা ব্যক্তিদের মৃত্যু বা হতাহতের বিষয়টি এড়িয়ে যাওয়া যায়। ইরানের কর্মকর্তারা বলেন, এর মানে হচ্ছে দুর্ঘটনা পরে হেলিকপ্টার আরোহীদের বেঁচে আছেন, কিন্তু শেষমেশ হেলিকপ্টারটি ধ্বংসাবশেষ পাওয়া যায়। জানানো হয়, এই দুর্ঘটনায় প্রেসিডেন্ট রাইসি, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি সহ সবাই মারা গেছেন। গাজায় ফাঁদে ফেলে ইসরায়েলি সৈন্যদের বন্দী করার দাবি হামাসের। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড ইসরায়েলের একদল সৈনিককে ফাঁদে ফেলে বন্ধ করার দাবি করেছে। ফিলিস্তিনি গ্রুপটি একটি রেকর্ড করা অডিও বার্তায় এই দাবি করেছে। গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় তাদের বন্দী করা হয় বলে এতে জানানো হয়। কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা অবশ্য কতজন ইসরায়েলি সৈন্যকে বন্দী করা হয়েছে সেই তথ্য দেননি, তবে তিনি জানিয়েছেন ওই ইসরায়েলি সৈন্য দলে যত সৈন্য ছিল তারা সবাই হয় নিহত বা আহত অথবা বন্দী হয়েছে। হামাস এ নিয়ে একটি সংক্ষিপ্ত ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায় ফিলিস্তিনি যোদ্ধারা এক ইসরায়েলি সৈন্যকে টেনে হামাসের একটি সুড়ঙ্গে নিয়ে যাচ্ছে। উত্তর গাজার জাবালিয়ায় এই ঘটনা ঘটে বলে জানানো হয়েছে। এখানে আগে থেকে ইসরায়েলি সৈন্যরা প্রবল প্রতিরোধের মুখে পড়েছিল। ইসরায়েলি সেনাবাহিনী অবশ্য হামাস যোদ্ধাদের হাতে তাদের সৈন্য আটক হওয়ার দাবি অস্বীকার করেছে। ইসরায়েলি সেনাবাহিনী এক পোস্টে জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী স্পষ্ট করেছে যে তাদের কোনো সৈন্য অপহরণ বা দুর্ঘটনার শিকার হয়নি। সিটিপি জানায়, হামাস তার সামরিক শাখাকে প্রচলিত সামরিক বাহিনীর মতো সংঘবদ্ধ করেছে এবং তা পরিচালনার জন্য অভিজ্ঞ সামরিক কমান্ডারদের ব্যাপক বিকল্প তৈরি করেছে। তারা জানায়, ইসরায়েলি সামরিক বাহিনীর তীব্র চাপ সত্ত্বেও অব্যাহতভাবে যুদ্ধ করার জন্য হামাস এই প্রচলিত সামরিক কাঠামো ব্যবহার করেছে। আফ্রিকায় পায়ের নিচে মাটি সরছে যুক্তরাষ্ট্রের।
খেই হারিয়ে ফেলেছে যুক্তরাষ্ট্র, একের পর এক মাত খাচ্ছে সামরিক ও অর্থনৈতিক বিশ্বের ১ নম্বর দেশটি। মধ্যপ্রাচ্যে এতদিন ধরে উপস্থিতির পরেও সেখানে সুবিধা করতে উঠতে পারছে না, এক ইরানের কাছেই নাকানি চোবানি খাচ্ছে। সেখানে নতুন করে যুক্ত হয়েছে রাশিয়া ও চীন। যুক্তরাষ্ট্রের এতদিনের খবরদারি এক তুড়িতেই ধূলিসাৎ করে দিয়েছেন ভ্লাদিমির পুতিন ও শি জিনপিং। এবার আফ্রিকা মহাদেশেও পায়ের নিচে মাটি সরছে যুক্তরাষ্ট্রের। সময়টা মোটেও ভালো যাচ্ছে না যুক্তরাষ্ট্রের। ঘরে বাইরে সব জায়গায় ধরা খাচ্ছেন বাইডেন প্রশাসন। এবার যুক্তরাষ্ট্রের জন্য আরও একটি খারাপ খবর দিয়েছে লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাটহ্যাম হাউস। তাদের দাবি, আফ্রিকায় নতুন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ছে যুক্তরাষ্ট্র। বেইজিংয়ের এমন অভাবনীয় আগ্রাসন ওয়াশিংটনকে ব্যাকফুটে ঠেলে দিচ্ছে। কিছুদিন আগে আফ্রিকার নাইজারে মার্কিন ঘাঁটিতে ঢুকে পড়ে রাশিয়া। এবার চীনের কাছ থেকেও ধাক্কা খেতে পারে যুক্তরাষ্ট্র। ৩ দশকের বেশি সময় ধরে চীন একটি ঐতিহ্য অনুসরণ করে চলেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বছরের প্রথম সফরটা আফ্রিকা মহাদেশেই করেন। এই বছর এর ব্যতিক্রম হয়নি। বছরের প্রথম সফরে বেরিয়ে মিশর, তিউনিসিয়া, টোগো ও আইভরি কোস্ট গিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এ দেশগুলোর প্রতিটিরই উপকূলীয় অঞ্চল রয়েছে, তবে চ্যাটহ্যাম হাউস চীনের লক্ষ্য অন্য কোথাও। এমন দেশে ঘাঁটি গাড়তে চায় চীন যে দেশের কোনো নৌ বা সমুদ্র বন্দর নেই। বর্তমানে জিবুতিতে চীনের সামরিক ঘাঁটি রয়েছে। ২০১৭ সালে ওই ঘাঁটি চালুর পর এবার নাকি চীনের নজর নাইজারের দিকে। নাইজারে মার্কিন সামরিক বাহিনীর দুর্বলতার সুযোগে সেখানে ঢুকে পড়েছে রাশিয়া। এবার চীনও সেখানে ঢুকে পড়লে অবাক হওয়ার মতো কিছু ঘটবে না। গেল বছরের এপ্রিলে নাইজারের সামরিক অভ্যুত্থানের পর যুক্তরাষ্ট্র অন্যকে মার খেয়ে অন্য কোথাও ঠিকানা খুঁজছে, আর সেই সুযোগটাই হয়তো কাজে লাগাতে চাইছে চীন। যুক্তরাষ্ট্র ছাড়াও ব্রিটেন, রাশিয়া ও ভারতও আফ্রিকায় নিজেদের পথ চিহ্ন রাখতে পারছে না বা হিমশিম খাচ্ছে। সব মিলিয়ে আফ্রিকায় চীনের দীর্ঘমেয়াদী ভীষণ বেইজিংকে অন্যান্য অবস্থানে নিয়ে গেছে। আর জিবুতির ঘাটির কারণে গালফ অফ ইডেনে চীনের উপস্থিতি নিশ্চিত হয়েছে, যা সোমালিয়ার জলদস্যুদের বিরুদ্ধে বেইজিংয়ের পদক্ষেপকে সহজ করে দিয়েছে। তবে চীনকে এটাও মাথায় রাখতে হবে, নাইজারে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র টিকতে পারেনি, তাই বুঝে শুনেই পদক্ষেপ নিতে হবে শি জিনপিংকে। ইসরায়েলি হামলায় আরও ৩ জিম্মি নিহত, বলছে হামাস। হামাস বলেছে, গাজায় বন্দীদের মৃত্যুর ঘটনা ইসরায়েলের সরকার ও দেশটির সামরিক কর্মকর্তারাই দায়ী। শনিবার প্রকাশিত একটি ভিডিওতে ইসরায়েলি হামলায় নিহত বেশ কয়েকজন বন্দীর লাশের ছবি দেখানো হয়েছে। খবর আল জাজিরার। প্রকাশিত ভিডিওতে আরবি, হিব্রু ও ইংরেজি ভাষায় লেখা ছিল, নেতানিয়াহু ও তার সরকারকে তাদের পরিচয় ও নাম জিজ্ঞাসা করুন। তারা আপনাকে সবকিছু বলতে পারে, কারণ তারা তাদের ভালো করে চিনে। কফিনের ওপর ইসরায়েলি পরিবারগুলোর কান্নার একটি ছবি দেখিয়ে ভিডিওতে বলা হয়েছে, এভাবেই তাদের ফিরিয়ে আনবে তারা। হামাসের ফুটেজটিতে তেল আবিবে ইসরায়েলি বিক্ষোভকারীদের বন্দীদের মুক্তি দিতে চুক্তির দাবি করার দৃশ্য প্রকাশিত হয়। এটা ইসরায়েলি কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, গাজা দক্ষিণাঞ্চলের শহর রাফায় ইসরায়েলি সামরিক অভিযানে হামাসের হাতে থাকা বেশ কয়েকজন বন্দীর মৃত্যু হয়েছে। রাফায় হামলা স্থগিত রাখার নির্দেশ দিয়েছে জাতিসংঘ ভিত্তিক আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত। তবে এটা প্রত্যাখ্যান করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা। ইসরায়েলি মন্ত্রিসভা জানিয়েছে, গাজায় ক্ষমতাসীন সশস্ত্র গোষ্ঠী হামাসকে ধ্বংস করা এক গোষ্ঠীটির কবজায় থাকা জিম্মিদের উদ্ধারে তাদের অভিযান অব্যাহত থাকবে। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকায় হামাস ইসরায়েলি বাহিনীর যুদ্ধ বাধার প্রায় ২ মাস পর গত ডিসেম্বরে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। মামলার কার্যক্রমের মধ্যেই রাফায় অভিযান স্থগিতের আর্জি জানিয়ে আবেদন করেছিল বাদীপক্ষ। সেই আবেদনের জবাবে শুক্রবার রাফায় সামরিক অভিযান বন্ধের নির্দেশ দিয়ে রায় দিয়েছে আদালত। এবং সর্বশেষ জানিয়ে দিব, লোকে পাগল বলে বলুক, আমার বিশ্বাস পরমাত্মাই আমাকে পাঠিয়েছেন, বললেন মোদি। ঈশ্বরই বিশেষ কাজে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সেই উদ্দেশ্য সাধন না হওয়া পর্যন্ত তিনি নিজের কাজ চালিয়ে যাবেন। আবারও এমন মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশটির সংবাদ মাধ্যম এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদি দাবি করেছেন, তার এই ধারণার জন্য তাকে কেউ পাগল ভাবতেই পারেন, তবে তার দৃঢ় বিশ্বাস ঈশ্বরই তাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এই প্রসঙ্গে মোদি বলেন, কেউ কেউ আমাকে পাগল বলতে পারে, কিন্তু আমি নিশ্চিত যে পরমাত্মা তথা ঈশ্বর আমাকে একটি উদ্দেশ্যের জন্য পাঠিয়েছেন। একবার উদ্দেশ্য পূরণ হলে আমার কাজ শেষ হবে। এই কারণে আমি নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছি।